বন্ধুরা, এই লাইট হাউসটি পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। এছাড়া রয়েছে আরো অনেক অফুরন্ত সুযোগ সুবিধা। যেমন এখানে থাকবে না আপনার কোনো বস, আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র এটা দেখা যে এই লাইট হাউসের লাইটটি ঠিকঠাক মতো জ্বলছে কিনা। যদি লাইটটি কখনো বন্ধ হয়ে যায় তবে সাথে সাথে লাইটটি আবার অন করে দিতে হবে। বাস, আপনার কাজ শুধু এতটুকুই। আপনি চাইলে সারাদিন পায়ের উপরে পা দিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন এবং মাস শেষে কোটি কোটি টাকা বেতন গুনবেন। এই চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে নিশ্চয়। তবে এই চাকরিতে অ্যাপ্লাই করার আগে জেনে নিন, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি কাজ। কারণ এই লাইট হাউসটি ঠিক একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সাথে ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উপচে পড়ে, যার ফলে এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ এখানে ওত পেতে থাকে তা একটু পরে আপনি জানতে পারবেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কি, আর কেনই বা এই লাইট হাউসে সবসময় নজর রাখতে হয়, কেন এই লাইট হাউসের লাইটটি কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি, না ছিল কোনো যানবাহন, আর না ছিল আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পট মার্শিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেই সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে ফুটফুটে অন্ধকারে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে তার জাহাজটি ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটি। এই ঘটনার পরই ক্যাপ্টেন মার্শিয়াস সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যার থেকে বাঁচার জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। প্রশান্ত মহাসাগরের এতটাই বড় আর বিশাল যে যদি 7 মহাসাগরের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগর আয়তনে বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্য কিংবা চাঁদ অথবা তারার উপরে নির্ভর করতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো। যেমনটা হয়েছিল ক্যাপ্টেন এলিসের সাথে। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব তারা মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি আর না ছিল খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরে দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলসাস। এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য সেই সময় এই জায়গা দিয়ে যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশেও অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো। এর ফলে কখনো কখনো এইসব জাহাজগুলো ডুবে যেত অথবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির শিকার হতো। তাই দিন দিন এই শহরের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে এই শহরটি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়তে শুরু করে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট সস্তাসসের কাছে ছুটে যান
এবং তার কাছে এই সমস্যার সমাধান প্রার্থনা করেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন, তার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে ভেসে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের বিষয়েও আগে থেকে সতর্ক করবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ সস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে তিনি যা করতে চলেছেন এটা একসময় পুরো পৃথিবীতে একটা অন্যতম সৃষ্টি হয়ে থাকবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর হিসেবে বিখ্যাত হয়ে থাকবে। আলেকজান্ড্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকবে, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘর পরবর্তীতে সপ্তম আশ্চর্য আখ্যা হিসেবেও স্বীকৃত পায়। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত ষষ্ঠা সস সেই সময়ে আলোক রশ্মি ও তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূর পর্যন্ত জাহাজকে পথ দেখাতে পারে। তো সেই সময়ে যখন এই বাতিঘর বা লাইট হাউসের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, তখন নাবিকরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর তাদের পথ ভুল হবে না, পাথরের আঘাতে তাদের জাহাজও ভেঙে যাবে না। এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজ যখন বাড়তে থাকলো, তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, সেইগুলোর সাথে খুব সহজে জাহাজের ধাক্কা লাগতে পারে, সেসব স্থানগুলোতে তখন বাতিঘর বা গাইড হাউস তৈরি করা শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো, কিন্তু এটাও ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা ও জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। কিন্তু তখন অবশ্য এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল সেখানে, কিন্তু আগুনের আলোক রশ্মি তো আর বেশি দূরে যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের, এবং লাইট হাউসে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু হয়। কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূরে যেতে পারতো না, আর এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময়ের বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন, যদি লেন্সকে সামনে বসানো হয় তবে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলো তো বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেসলেন বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো একটি নির্দিষ্ট পয়েন্টে অনেক দূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসে তার সেই বিশেষ লেন্স ব্যবহার করা হয়ে থাকে। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যে কারণে সমুদ্রের বুকে জাহাজগুলো এখনো নিরাপদে যাতায়াত করতে পারে। অ্যামাজন স্নেক আইল্যান্ডে অবস্থিত লাইট হাউসে যারাই কাজ নেই তারাই নাকি সাপের কামড়ে মারা যায়। এখন এই লাইট হাউস পরিপূর্ণ মানব শূন্য, কিন্তু তারপরেও কে যেন সেই লাইট হাউসের দেখাশোনা করেই চলেছে। এমন অনেক লাইট হাউসের গল্প প্রচলিত আছে, যা নাকি আপনাকে একটি রাতের জন্য লাইট হাউসে কাটাতে সাহস যোগাবে না। কি লাইট হাউসের এই ভয়ঙ্কর তথ্যগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গেছে নাকি? হ্যাঁ, আর এই কারণেই কোনো সাধারণ মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং কমেন্টে জানান আপনারা কি এই লাইট হাউস সম্পর্কে ভয়ঙ্কর কিছু ভিডিও দেখতে চান কিনা। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অজানা এবং অলৌকিক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।